কিন্তু আপনি আসুন তো আমাদের পশ্চিমবাংলা, অন্য পদ বাদ দেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, সিপি, কোনো মুসলমান অফিসারকে কোনো দিন করা হয়েছে? করা হয় না। এই জন্যে আসলে মুখ্যমন্ত্রী গণমাধ্যমে প্রচারের জন্য একরকম কথা বলেন, আর নিজের দলের গুন্ডা বদমাশদের যে পুলিশ যাতে না ধরে তার জন্য তাদেরকে গোপনে নির্দেশ দেন। তো এইটা কি প্রমাণ করে না যে তিনি মুসলমানদের ভালো চান? তিনি মুসলমানদের কোনো ভালো পদে কখনো বসাননি। আমি আপনাকে বলছি, দেখুন, ক্ষমতা আসার কিছুদিন পরই 2012 সালে, খুব সম্ভবত 8 অগস্ট বা এরকম সময়ে বেলপাহাড়িতে উনি ভাষণ দিচ্ছিলেন। শিলাদিত্য চৌধুরী সারের দাম বাড়ছে এই কথাটা ওনাকে স্মরণ করিয়ে দেন। উনি সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন যে তিনি মাওবাদী। পুলিশের লোকদের বলেন যে ও মাওবাদী, ওকে গ্রেপ্তার করুন। পুলিশের লোকেরা ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। পুলিশের লোকেরা যে ওনাকে জিজ্ঞেস করে যে কি আপনি মাওবাদী, তো বলেন যে না, আমি তো তৃণমূলই করি, তৃণমূলের ওই স্বভাব গিয়েছি, গত নির্বাচনে তৃণমূলকেই ভোট দিয়েছি। পুলিশের লোকেরা আমার মনে হয় তার কথায় সন্তুষ্ট হয়ে তাকে ছেড়ে দেয়। 2 দিন পরে আবার থানার আইসি গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং কোর্টে পাঠায়, তার হাজত বাস হয় এবং কোর্ট থেকে জামিন পাওয়ার পরই তিনি বাইরে আসতে পারেন। যে আমি এটা উদাহরণটা দিচ্ছি কেন, রাজ্যে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করে রেখেছেন মমতা এবং তার বিশেষ সম্প্রদায়, এমন কথা বলছেন শুভেন্দু অধিকারী। আপনি কি এই কথাকে সমর্থন করেন? দেখুন, সাধারণ মানুষ কোনো একটা কথা বলতে গেলে তার বিরুদ্ধে প্রশাসনকে যেরকমভাবে লাগিয়ে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে এখানে অবাধে সুষ্ঠুভাবে ভোট দিতে দেওয়া হয় না। গুন্ডা বদমাশরা অস্ত্র দেখিয়ে ভোট লুট করে নেয় এবং বিরোধীদের ভোট দিলে তাদেরকে খুন করে। এই যে 2-1 দিন আগেই যে একটা মাত্র কেন্দ্রে উপনির্বাচন হলো, সেখানেও গণনার দিনে যারা শাসক দলকে ভোট দেয়নি বলে জানা আছে তাদের বাড়িতে বোমা মারা হলো, একটি বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো। তো এটাকে তো স্বাভাবিক অবস্থা বললে ভুল হবে। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে 1975 সালে যে জরুরি অবস্থার 50তম বার্ষিকী যেটা এবছর হলো, তাতে সংবিধান হত্যা দিবস হিসাবে সেটা বিজেপি পালন করলো। অথচ তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলছেন যে আমি সংবিধানের হত্যা দিবস শব্দবন্ধের তীব্র বিরোধিতা করছি। এই বিরোধিতা কি সঠিক? দেখুন, জরুরি অবস্থা যে পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছিল সেটাকে আমিও সমর্থন করি না। কারণ তিনি যে ভোটে সরকারি পদ এবং লোকদের ব্যবহার করেছিলেন, তার ফলে এলাহাবাদ হাইকোর্টে তার নির্বাচন বাতিল হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সে জাজমেন্ট পাওয়ার জন্য অপেক্ষা না করে জরুরি অবস্থা জারি করে সংবিধান সংশোধন করে যেভাবে তিনি অটোক্র্যাটিকভাবে শাসন চালাতে লাগলেন এবং অনেক রকমের স্বাধীনতায় হরণ করলেন, সেটাকে আমার ধারণা কেউই সমর্থন করবে না। কিন্তু বর্তমানে যা চলছে সেটাও তখনকার অবস্থা থেকে খুব বেশি ভালো নয়। একটা বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা করব স্যার, যে মিড ডে মিল নিয়ে এখন একটা নতুন সমস্যা তৈরি হয়েছে। যে জানা গেছে বর্ধমান পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানা এলাকা, সেখানে 2005 সাল থেকে মিড ডে মিলের বাচ্চাদেরকে যে খাবার দেওয়া হয় তাতে হিন্দুদের এবং মুসলিমদের 2 ধরনের ছাত্রছাত্রীদের হাঁড়ি আলাদা। এবং এই বিষয়টা যখন সামনে এসেছে তখন ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছেন জেলাশাসক আয়েশা রানী।
এই ছোট বয়স থেকে যদি বাচ্চাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয় যে তুমি হিন্দু এবং তুমি মুসলমান, তোমরা দুজন আলাদা, তাহলে তারা স্কুল থেকে কি শিক্ষা পাবে? মানে একতার শিক্ষা তো স্কুল থেকেই শুরু হয়, সেখানে স্কুল থেকেই যদি এই বিভাজন দেখানো হয় তাহলে তো তারা সেই বিভাজনের রাজনীতির শিকার মানে পরোক্ষভাবে ওই ছোটোবেলা থেকেই হচ্ছে। আপনি যা বলছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা স্কুলের ঘটনা সামনে এসেছে, অন্য অনেক জায়গায় এই জিনিস আছে। আমাদের সমাজে শুধু ধর্মভেদ নয়, বর্ণভেদও আছে। আজকে যে এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবসের সৃষ্টি হয়েছে, সেটা তো এই বর্ণভেদ থেকেই এসছে। তো এই বর্ণ ব্যবস্থাকে শেষ করা যাবে না, এটা বোঝার ফলেই তো আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো আমাদের দেশের যে লোকদের মধ্যে একতার অভাব এবং বাইরের দেশের লোকেরা এসে আমাদেরকে বারবার পরাজিত করতে পারেন, তার জন্যে আমাদের এই ধর্মের ভিত্তিতে বিভেদ, বর্ণের ভিত্তিতে বিভেদ এবং অন্যান্য ছোটোখাটো সম্প্রদায়ের ভিত্তিতে বিভেদ দায়ী। তো আমি দেখুন বেশ কিছুদিন আগে একটা বই লিখেছিলাম যে এই বিভেদটা কী করে দূর করা যাবে। তার ফল আমি অনেকগুলো প্রস্তাব রেখেছিলাম। তার মধ্যে যেমন একটা প্রস্তাব ছিল যে মুসলিম ইউনিভার্সিটি, হিন্দু ইউনিভার্সিটি, ক্রিশ্চিয়ান কলেজ, এই রকম কোনো প্রতিষ্ঠান থাকা উচিত নয়। নাম দেখলেই হিন্দু, মুসলমান বা কোন বর্ণের লোক বোঝা যায় না। আমি উদাহরণ দিয়েছিলাম যে সুনীল গঙ্গোপাধ্যায় বলা মানেই বোঝা যাচ্ছে তিনি হিন্দু এবং ব্রাহ্মণ। সন্তোষ দাস মানেই বোঝা যাচ্ছে তিনি হিন্দু এবং শূদ্র। তেমনি নজরুল ইসলাম বলা মানেই বোঝা যাচ্ছে যে তিনি মুসলমান। তা আমি বলেছিলাম যে আমাদের নাম ফুলের নাম অনুসারে, জায়গার নাম অনুসারে বা এই রকম জীবনের অর্থপূর্ণ কোনো নাম রাখা উচিত, যার থেকে নাম দেখি মনে না হয় সে কোন ধর্মের বা কোন বর্ণের। যেমন আমি আমার ছেলেমেয়ের নাম সেইভাবে রেখেছি। যেমন আমার মেয়ের নাম আমি লিখেছি আশা বসন্তপুরী। আশা অর্থ আপনারা বোঝেন, বসন্তপুর আমার গ্রামের নাম, যেহেতু আমি সেই গ্রাম থেকে, সেই জন্য আশা বসন্তপুরী। আমার ছেলের নাম আমি রেখেছি আশিস বসন্তপুরী। এই নাম থেকে বোঝাই যাবে না তারা হিন্দু না মুসলমান না খ্রিস্টান। তো আমি অন্যদের কাছেও এরকম প্রস্তাব রেখেছিলাম এবং সব রকম যে বিভেদ সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, আমাদের জীবন থেকে মুছে ফেলার প্রস্তাব দিয়েছিলাম। তো এটা এতই মানে ডিপ রুটেড, শিকড় এত গভীরে এই ধর্মভেদের এবং বর্ণভেদের, যে সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। আমাদের উন্নতি করতে হলে এটা করা দরকার। আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা ভোট ব্যাংক তৈরি করার জন্যে এই রাম মন্দির, জগন্নাথ মন্দির, এই কোন মসজিদ, কোন দরগা, এসব করেই সময় নষ্ট করছেন। বৈজ্ঞানিক মনোভাব যাতে তৈরি হয় তার জন্য কোনো রকম চেষ্টা করছেন না। দেখুন, মুসলমানরা যারা সত্যি ধর্মে বিশ্বাস করে তারা এক আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না। তো যারা মমতা ব্যানার্জিকে, নরেন্দ্র মোদীর কাছে মাথা নোয়ায় তারা আজ যাই হোক মুসলমান হতে পারে না। অতএব তারা যে আপত্তিজনক কথা বলছেন সেটা বলে মুসলমানদের ক্ষতি করছেন, মুসলমানদের অসম্মান করছেন, অপমান করছেন। এটা না করলেই ভালো হয়। আপনার ব্যক্তিগত মতামত কি যে যে মুখ্যমন্ত্রী মুসলিম ভোটকে নিজের অস্ত্র করে জিতবার স্বপ্ন দেখেন বা দেখে এসেছেন, তিনি মুসলিমদের জন্য আদৌ কতটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, তাদের সামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে তুলবার জন্য তিনি কতটা কাজ করেছেন আপনার কি মনে হয়? দেখুন, সাচার কমিটি বলে একটা কমিটি হয়েছিল, বোধহয় আপনারা জানেন। তারা ৭৬টা সুপারিশ করেছিল যে মুসলমানদের যদি অন্য লোকদের সঙ্গে সমান করতে হয় তাহলে কি কি করতে হবে। কেন্দ্রীয় সরকার ৭২টা সুপারিশই তাদের মেনে নিয়েছিল। তা আমি সব যাচ্ছি দু একটা সুপারিশ বলছি। সাচার কমিটির রিপোর্টে একটা সুপারিশ ছিল যে মুসলমানদের যদি উন্নতি করতে হয় তাহলে যেখানে মুসলমানরা বেশি সংখ্যা আছে সেখানে আধুনিক
ভালো মানের স্কুল কলেজ তৈরি করতে হবে। মুসলমানরা যে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ যেমন আইআইটি, আইআইএম, আইআইএস, আইজার, এইসব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং একটা কথা ছিল যে মাদ্রাসাগুলো আছে সেখানে অমুসলমান ছাত্রছাত্রী পড়লেও বেশিরভাগ ছাত্রছাত্রী মুসলমান, তো এদের সার্টিফিকেট যাতে মূল্য পায় তাই জন্য মাদ্রাসাগুলোকে বোর্ডের অধীনে আনা হোক। অর্থাৎ যেমন স্কুলকে যেমন বোর্ড বা কাউন্সিল ডিগ্রি দেয়, এদের ডিগ্রিগুলোই তারা দেয়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী করলেন, আমি বললাম যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব, এবং এখানে মাদ্রাসা বোর্ড আছে, সেই বোর্ডকে কিন্তু এখনও করা হয়নি, রিসার্চার কমিটির রিপোর্ট ছিল। অর্থাৎ এখানে মুসলমানদের উন্নতির জন্য কিছু করা হচ্ছে না। যেটা করা হচ্ছে ইমাম ভাতা, সাধারণ মুসলমানদের কোনো লাভ হবে না। মুয়াজ্জিন ভাতা, সাধারণ মুসলমানদের কোনো লাভ হবে না। হজ হাউস, সাধারণ মুসলমানদের কোনো লাভ হবে না। এই ভুল ভাল জায়গায় খোদা হাফেজ, ইনশাআল্লাহ, সালাম আলাইকুম বলে মুসলমানদের কোনো লাভ হবে না। সারা দিন খেয়ে দিয়ে খোদা হাফেজ ইনশাআল্লাহ বলে ঘুমটা পরে ইফতার করতে বসে গেলাম, তাতে মুসলমানদের কোনো লাভ হবে না। মুসলমানদের লাভ করতে গেলে মুসলমানরা যাতে শিক্ষার ভালো সুযোগ পায়, মুসলমানরা যাতে প্রভাবের পদে আসে, সেসবের ব্যবস্থা করতে হবে। আমি সে কথা লিখেছিলাম। আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের রায় জাল করে মাননীয়া আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করেছিলেন, যার ফলে রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হয়েছে। উনি তো মুসলমানদের উন্নতি না করে রাতে কোনো দিন ঘুমান না, তো আমি তো এই রাজ্যেরই সাধারণ মুসলমান ঘরের ছেলে, আমি কোনো রিজার্ভেশনও পাইনি, জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আইপিএস হয়েছিলাম। তা আমি যাতে একটা ডিজির পদে না যেতে পারি তার জন্যে তিনি প্রসিডিং করলেন আমার বইয়ের লেখা জাল করে। আমি যে কোনো আইন জানা লোকের কাছে প্রমাণ করতে পারবো সুপ্রিম কোর্টের রায় জাল করে। তো এইটাকে প্রমাণ করে না যে তিনি মুসলমানদের ভালো চান। তিনি মুসলমানদের কোনো ভালো পদে কখনো বসাননি। আমি আপনাকে বলছি, অন্য যে রাজ্যগুলো আছে যেখানে মুসলমানদের হার এত বেশি নয়, সেখানেও কিন্তু মুসলমানরা প্রভাবের পদে বসতে পেরেছেন। সেখানে যারা শাসক দল আছে তারা বসিয়েছেন। এই যে আমাদের এখানের শাসক দলের লোকেরা তো বিজেপির দোষ না দেখিয়ে একটা দিনও পার করেন না। তো গুজরাটে একজন মুসলমান আইপিএস অফিসারকে ডিজি করা হয়েছিল, মহারাষ্ট্রে একজন মুসলমান আইপিএস অফিসারকে মুম্বাই পুলিশের কমিশনার করা হয়েছিল, বিহারে দেখুন একজন মুসলমানকে চিফ মিনিস্টার করা হয়েছিল, মহারাষ্ট্রেও একজন মুসলমানকে চিফ মিনিস্টার করা হয়েছিল, রাজস্থানে একজন মুসলমানকে চিফ মিনিস্টার করা হয়েছিল, একজন মুসলমান অফিসারকে চিফ সেক্রেটারি করা হয়েছিল, উত্তরপ্রদেশে একজন মুসলমান অফিসারকে চিফ সেক্রেটারি করা হয়েছিল, বিহারে একজন মুসলমান অফিসারকে হোম সেক্রেটারি করা হয়েছিল। কিন্তু আপনি আসুন তো আমাদের পশ্চিমবাংলায়, অন্য পদ বাদ দেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, সিপি, কোনো মুসলমান অফিসারকে কোনো দিন করা হয়েছে? করা হয় না। এই জন্যে যে এখানকার লোকেরা মুখে তারা মুসলমান করেন, কিন্তু মুসলমানদের কোনো প্রভাবের পদে দিতে চান না। এখানকার শাসক দলের নেতারা যে বিজেপির তারা দোষারোপ করেন, সেই বিজেপি নেতাদের থেকে বেশি সাম্প্রদায়িক। আমাদের এই যে কোনো রকম উন্নতি হয়নি, আপনি যেটা বললেন, একটা সাম্প্রতিক ঘটনায় কিন্তু তার একটা বড় ছবি আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে যে কালীগঞ্জে যে উপনির্বাচন হলো, সেখানে একজন মুসলমান প্রার্থী, তিনি কিন্তু তৃণমূলের প্রার্থী, তিনিই জিতেছেন, আলিফা খাতুন, তিনি জিতেছেন। এবং সেই বিজয় উল্লাসের মত্ত হয়ে তৃণমূলের যে বাহিনী, তারা এদিক ওদিক বিভিন্ন বাড়িতে বোমা ছুঁড়েছে, এবং সেই বোমার ঘায়ে একটি 9 বছরের ছোট্ট মেয়ে, তার নাম তামান্না খাতুন, সে মারা গেছে। তো এই সন্তানহারা মাকে যখন তৃণমূলের পক্ষ থেকে 20 লক্ষ টাকার চেক দিতে যাওয়া হলো, তখন সেই মা সেই চেককে প্রত্যাখ্যান করলেন, টাকা প্রত্যাখ্যান করে বললেন, আমি আপনাকে 20 লক্ষ টাকা দেবো, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। এত বড় কথা, এতগুলো মেয়ে আজ পর্যন্ত আমাদের বাংলায় ধর্ষিতা হয়েছে, মারা গেছে, বিভিন্নভাবে নির্যাতিতা হয়েছে। একজনের ক্ষেত্রেও কিন্তু কখনো দেখা যায়নি যে মুসলিমরা এই সাধারণ মুসলমান সমাজ কখনো সুর তুলেছে, গলার সুর তুলেছে। কিন্তু
কিন্তু আজকে যখন তামান্না খাতুন মারা গেল সেখানেও কিন্তু দেখা যাচ্ছে না যে মুসলিমরা সেরকমভাবে কোনো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে নামলো যে কেন আমাদের একটা মেয়েকে অকালে চলে যেতে হলো। দেখুন, মুসলমানদের মধ্যে সত্যি কথাটা বলতে পারেন এরকম লোকের অভাব আছে। সত্যি ব্যাপারটা বুঝতে পারেন এরকম লোকেরও অভাব আছে। আর তারপরে শাসক দলের নেতারা ওই এঁটোটা কাটাটা ছিটিয়ে তাদেরকে এমন নিচে নামিয়ে রেখেছেন যে তাদের ন্যায্য কথা বলার মেরুদণ্ডটা এখন আর নেই। যেমন দেখলেন যে একজন মুসলমান যিনি স্টেট পুলিশ সার্ভিসে ছিলেন, পরে নমিনেশনে আইপিএসও হয়েছিলেন, তিনি সেই চাকরি ছেড়ে এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন, এখন মন্ত্রী নন কিন্তু এমএলএ আছেন। তিনি সেখানে টাকা ঘুষ দিতে চলে গেলেন যে টাকা দিয়ে মেয়েটার মুখ বন্ধ করতে হবে। দেখুন, মেয়েটার পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এই অন্যায় কাজের অংশীদার হননি, কিন্তু তারা খুব ধনী লোক না। মেয়েটির বাবা বিভিন্ন চ্যানেলে যেটা দেখাচ্ছে যে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালান। যারা বোমা মেরেছে তাদের বাড়িটা দেখুন প্রাসাদের মতো, এবং উপরে দেখুন শাসক দলের পতাকা উঠছে। আর যাদের বাড়িতে বোমা মারা হয়েছে দেখুন যে টালির চালে বোমা মেরে ভিতরে বোমা মারা হয়েছে, যেখানে অ্যালুমিনিয়ামের যে বাটি বা ঘটি সেগুলো ফুটো হয়ে গিয়েছে, টালির চাল ফুটো হয়েছে, রক্ত পড়ে আছে। তারা খুব পরিষ্কারভাবে বলছেন যে শাসক দলের গুন্ডারা এসে বোমা মেরেছে এবং তারা শাসক দল করেন না বলে বোমা মেরেছে। এখানে খুব পরিষ্কার। তো ভোট গণনার দিন তারা বোমা নিয়ে মিছিল করছে, তার মানে ভোটের সময় তাদের কাছে বোমা ছিল। তো পুলিশের লোকেরা কী করছিল? ঘুমাচ্ছিল। তো পুলিশ মন্ত্রী তো বগটুয়ে গিয়ে বলেছিলেন যে সব বোমা গুলি উদ্ধার করতে হবে, যে পুলিশের লোকেরা উদ্ধার করে তারা চাকরিতে থাকবে, যারা করবে না থাকবে না। একজনও তো চাকরি যায়নি, তাহলে বোমা নিয়ে মিছিল কী করে সম্ভব হলো? পুলিশের লোকেরা তার মানে কাজ করেনি। আসলে মুখ্যমন্ত্রী গণমাধ্যমে প্রচারের জন্য একরকম কথা বলেন, আর নিজের দলের গুন্ডা বদমাশদের যে পুলিশ যাতে না ধরে তার জন্য তাদেরকে গোপনে নির্দেশ দেন, না দিলে এরকম ঘটনা হওয়া সম্ভব নয়। দেখুন, আমি একটা কথা পরিষ্কার করতে চাই যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা অন্য যে কোনো কেন্দ্রীয় শাসক দলের নেতাদের দুর্নীতির বা অপশাসনের বিরুদ্ধে বলা মানে ভারতবর্ষের বিরুদ্ধে বলা নয়। মমতা ব্যানার্জির দুর্নীতির বা মমতা ব্যানার্জির অন্য কোনো মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে বলা মানে বাংলার দুর্নাম করা নয়। এবং আমি এটা মনে করি যে কোনো রাজনৈতিক দলের ধর্মের বিভেদের রাজনীতি করা উচিত নয়, কারণ আমাদের সংবিধান সেটা সমর্থন করে না, এবং তারা এরকম কাজ করছেন এটা জানাজানি হলে তাদের স্বীকৃতি বাতিল হবে। অতএব এটা করা একদমই উচিত নয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সম্প্রতি মুখ্যমন্ত্রী যে কিছুদিন আগে লন্ডন সফরে গেছিলেন, সেখানে কেলগ কলেজে ভাষণ দিতে গেছিলেন এবং সেইখানেই দাঁড়িয়ে ডক্টর রজত শুভ্র কেলগ কলেজের একটা হাব, আমরা যেমন এখানে কলেজ ক্যান্টিন বলি সেরকম, সেই জায়গাটা ভাড়া নিয়ে আপনি পার্টি করতে পারেন, সেই জায়গাটা ভাড়া নিয়ে আপনি খাওয়ার অনুষ্ঠান করতে পারেন। তো সেখানে ভাড়া নিয়ে ওই যে ডাক্তারবাবু এখানে যে চ্যানেলে বলছিলেন যে শখানিক লোক ছিল, তার মধ্যে 50-60 জন মমতা ব্যানার্জির নিজের লোক, তার মানে সেখানে কিছু আলোচনা করছিলেন। উনি কেমব্রিজেও নয়, কেলগ কলেজের আমন্ত্রণেও ওখানে যাননি। না, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন কেলগ কলেজে কেমব্রিজের আমন্ত্রণে সেখানে ভাষণ দিতে। তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন ডক্টর ওনারা বলেননি, ওনারা প্রচার করেছিলেন যে কেমব্রিজ ইউনিভার্সিটিতে তাকে নিমন্ত্রণ করা হয়েছে ভাষণ দেওয়ার জন্য। কিন্তু ঘটনাটা আলাদা, তারা নিজেরাই ওই লোকটাকে হাব বলে, কলেজের ওয়েবসাইটে গিয়েও আপনি দেখতে পারেন। আমি দেখলাম যে ওটা একটা হাব বলছে। তো সেখানে যে কেউ পার্টি করার জন্য নেয়, কেউ আপনি যদি ফিস্ট করতে চান কয়েকদিন বন্ধু তাও নিতে পারেন।
ওরকমভাবেই মমতা ব্যানার্জির পক্ষ থেকে কোনো লোক সেটা নিয়েছিলেন এবং সেখানে তারা গিয়ে কিছু আলোচনা করেছেন। তো সেখানে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু প্রশ্ন করেছিলেন যে এই রাজ্যে অভয়াকে নিয়ে, অভয়ার তদন্ত নিয়ে, একাধিক বিষয় নিয়ে, হিন্দুদের পরিস্থিতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন এবং তারপরেই তিনি তার মাকে, বৃদ্ধা অসুস্থ মাকে দেখতে যখন কলকাতায় আসেন তখনই তার সঙ্গে দেখা করতে আসেন সুকান্ত মজুমদার এবং দুজনকেই একসঙ্গে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং একজন সম্মানীয় ডাক্তার যিনি ভারতের নাগরিকও নন, তিনি ব্রিটিশ নাগরিক, তাকে রীতিমতো হেনস্থা করা হয় লালবাজারে গিয়ে। তিনি বলেছেন লালবাজারে গিয়ে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয়েছে, পুলিশ এইভাবে হেনস্থা করেছে তাকে। আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে এই বিষয়টাকে কি পুলিশের পুলিশ ডিপার্টমেন্টের গায়ে একটা কালিমা হিসেবে দেখছেন? এটা পুলিশ মন্ত্রীর কালিমা। দেখুন, ক্ষমতা আসার কিছুদিন পরই 2012 সালে খুব সম্ভবত 8 অগস্ট বা এরকম সময়ে বেলপাহাড়িতে উনি ভাষণ দিচ্ছিলেন। একজন শিলাদিত্য চৌধুরী সারের দাম বাড়ছে এই কথাটা ওনাকে স্মরণ করিয়ে দেন। উনি সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন যে তিনি মাওবাদী। পুলিশের লোকদের বলেন যে ও মাওবাদী, ওকে গ্রেপ্তার করুন। পুলিশের লোকেরা ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। পুলিশের লোকেরা যখন ওনাকে জিজ্ঞেস করে যে কি আপনি মাওবাদী, তো বলেন যে না, আমি তো তৃণমূলই করি, তৃণমূলের ওই স্বভাব গিয়েছি, গত নির্বাচনে তৃণমূলকেই ভোট দিয়েছি। পুলিশের লোকেরা আমার মনে হয় তার কথায় সন্তুষ্ট হয়ে তাকে ছেড়ে দেয়। 2 দিন পরে আবার থানার আইসি গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং কোর্টে পাঠায়, তার হাজত বাস হয় এবং কোর্ট থেকে জামিন পাওয়ার পরই তিনি বাইরে আসতে পারেন। যে আমি এটা উদাহরণটা দিচ্ছি কেন, যে প্রথম একটা লোক প্রশ্ন করছে মিটিংয়ে, তার মিটিংয়ে গিয়েছে, তো তিনি যেহেতু সারের দাম নিয়ে প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে মানে তাকে না চিনে কিছু না জেনে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তিনি মাওবাদী এবং সঙ্গে সঙ্গে পুলিশকে বললেন তাকে অ্যারেস্ট করো। তাকে অ্যারেস্ট করা হলো। পুলিশের লোকেরা চিন্তাভাবনা করে তাকে ছেড়ে দিল। কিন্তু পরে পুলিশ মন্ত্রী বা পুলিশ মন্ত্রীর তরফ থেকে না বললে তাকে পুনরায় আবার গ্রেপ্তার করা হতো না এবং তাকে হাজতবাস করতে হতো না। তো কেলগ কলেজে যখন করেছিলেন ওখানকার পুলিশ এখানকার পুলিশ মন্ত্রীর অধীনে কাজ করে না। তো সেই ব্যক্তি যখন এখানে এসেছেন তিনি ব্রিটিশ সিটিজেন, কিন্তু আমাদের ইন্ডিয়ার ওভারসিজ সিটিজেন, ওসিআই যাকে বলে। তো এখানকার পুলিশ তো তার অধীনে কাজ করে, না হলে তিনি তার বাড়িতে ছিলেন, তার সঙ্গে কেউ দেখা করতে আসছে, তাকে আটকানো হয়েছে বলে তিনি হাঁটতে হাঁটতে সেখানে গিয়েছেন। তো তিনি এখানে কোনো অপরাধ করেননি। অর্থাৎ এখানকার পুলিশে তাকে গ্রেপ্তার করার মানে দৃশ্যত কোনো কারণ থাকতে পারে না। গ্রেপ্তার করেছেন আমার ধারণা সেই ওখানে যেহেতু তিনি প্রশ্ন করেছিলেন সেই রাগে পুলিশের লোকদেরকে অন্যায় নির্দেশ দেওয়া হয়েছিল এবং পুলিশের লোকেরা সেই অন্যায় নির্দেশ পালন করেছেন। এই জন্য না, তাহলে পরিস্থিতিটা এরকম হয়েছে যে কোনো প্রশ্ন করা যাবে না, মানে বিনা প্রশ্নে সব কিছুকে মেনে নিতে হবে এ রাজ্যে থাকতে গেলে, এটাই হলো নিয়ম। এর আগে একটা আলোচনায় একটা মেয়ে প্রশ্ন করেছিল, তো তাকে সিপিএম বলে সে অনুষ্ঠান ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, এরকম কথা আপনারা শোনেননি? তারপরে তিনি একটা জায়গায় যাচ্ছিলেন, তারপরে জয়শ্রাম বলে কেউ স্লোগান দিয়েছিল, তাদেরকে তেড়ে মারতে চলে যাচ্ছিলেন, সেগুলো আপনি দেখেননি? তো এগুলো গণতান্ত্রিক দেশে আপনার কথা আপনি বলবেন, অবশ্যই আপত্তিজনক কোনো কথা আপনি বলতে পারবেন না। কেউ একটা কিছু বললেই আপনি অসন্তুষ্ট হয়ে গিয়ে তার পিছনে পুলিশ লাগিয়ে দেবেন। না, যে যাদবপুরের একজন প্রফেসর অম্বিকেশ মহাপাত্র খুব সম্ভবত না, তিনি একটা কার্টুন কিছু এঁকেছিলেন বা ফরওয়ার্ড করেছিলেন, বাস তাকে পুলিশ গ্রেপ্তার করে নিল। কিন্তু অনুব্রত মণ্ডল যখন পুলিশের লোকদের স্ত্রীকে মাকে ধর্ষণ করার ইচ্ছে প্রকাশ করছেন তখন কিন্তু তাকে গ্রেপ্তার করার সাহস পুলিশের নেই, এমনকি তার ফোনটা পর্যন্ত সিজ করতে পারেনি তারা। যদিও তিনি দাবি করছিলেন যে তিনি ডিজিকে ধরেছেন, বলে রাজীব কুমার সরাবে না একে, কী মারবো দেখো। তো তিনি যদি রাজীব কুমারকে কানেক্ট করে এরকম কথা বলতে পারে তুমি করে, আর যে ইন্সপেক্টর তাকে তুই করে বলতে পারেন, তাহলে তার বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিতে পারছে না? তাদের বিরুদ্ধে নেবে না, কারণ পুলিশ মন্ত্রীর হাত আছে, আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই জন্য যে পুলিশ মন্ত্রী চাইছেন এটা।
একটা শেষ প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই, প্রায় 9খানা মতো বই এখন প্রত্যেকটা স্কুলের লাইব্রেরিতে রাখতে হবে। প্রত্যেকটা সরকারি স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর লেখা বই রাখা মানে বাধ্যতামূলক, এমনটাই প্রত্যেকটা স্কুলে সার্কুলার গেছে, যেখানে ছোট থেকে একটা প্রজন্ম 90-এর দশক বা তারপরের প্রজন্মের ছেলেমেয়েরা যারা বেশিরভাগই সরকারি স্কুলে পড়াশুনো করে বড় হয়েছে এবং আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তারা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত বা বিদ্যাসাগরের লেখা বই পড়ে তারা বড় হয়েছেন, তাদের জীবনের মানে খুঁজে পেয়েছেন, আলো দেখতে পেয়েছেন। আজকে সেই বইগুলোর মাঝখানে যদি মুখ্যমন্ত্রীর লেখা কিছু বই থাকে, সেই বই মানুষের মধ্যে বা শিশুদের বিকাশে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? এখন মুখ্যমন্ত্রীর লেখা বই থাকতে পারে না, আমি সে কথা বলছি না, কিন্তু আপনি সরকার ফান্ড দিচ্ছেন স্কুলকে, স্কুলের বাচ্চাদের জন্য কি বই কেনা দরকার সেটা স্কুলের মাস্টারমশাইরা সব থেকে ভালো বোঝেন। আপনি বলে দিচ্ছেন কেন? আপনি যদি বলে দিচ্ছেন এই জন্যে যে দেখুন, এর আগে আপনাদের চিটফান্ডগুলো ছিল, চিটফান্ডের লোকেরা মুখ্যমন্ত্রীর আঁকা ছবি 2 কোটি টাকায় কিনতেন, তো মুখ্যমন্ত্রীর আয় ছিল, সেই আয়গুলো এখন অন্তত কমে গিয়েছে। তো সেই আয় যাতে হয় সেই জন্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে এটা করা হচ্ছে, যাতে মুখ্যমন্ত্রীকে কিছু টাকা ঘুষ দিয়ে দেওয়া যায়। ফলে শিক্ষা বিভাগে যেসব লোকেরা আছেন তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। যদি ঠিকমতো পালন করতেন তাহলে এই চাকরি বিক্রিও হতো না, এই মমতা ব্যানার্জির বই কেনার জন্যে এ আদেশও হতো না।